নিউজ এক্সপ্রেস কোচবিহার নিবেদন করছেন কোচবিহার মিশন হসপিটাল। আপদে বিপদে আমরা আপনার পরিবারের সাথে। NH31 চকচকা কোচবিহার। নমস্কার, ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে কোচবিহারে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি রাধা। শুরুতেই হেডলাইন্স। ব্রাউন সুগার ও কফ সিরাপ কোচবিহার শহর সংলগ্ন পিলখানা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে কোচবিহার কোতোয়ালি থানায় ঘেরাও কর্মসূচি ছাত্র যুব মহিলাদের। নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হলো কোচবিহার 2 নম্বর ব্লকের জেডি হাসপাতাল চত্বরে। মৃতপায় কোচবিহার জেডি হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন, উঠছে প্রশ্ন। জমি বিবাদের জেরে উত্তপ্ত তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের উত্তর বালাভূত এলাকায়, জখম একাধিক। এবার আসছি বিস্তারিত খবরে। ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে কোচবিহার মহাশ্মশান সংলগ্ন পিলখানা এলাকা থেকে গ্রেপ্তার করল কোচবিহার জেলা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। রবিবার সন্ধে 6:30 নাগাদ কোচবিহার আরক্ষা ভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা। এদিন তিনি জানান, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত পাঁচতালতলা এলাকার ইন্দ্রজিৎ কলোনিতে অভিযান চালিয়ে জ্যাকি চন্দ নামে এক ব্যক্তিকে আটক করা। পরবর্তীতে জেলা পুলিশের ডিএসপি ক্রাইম ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কাছে তল্লাশি চালিয়ে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার সহ 55 বোতল নিষিদ্ধ কফ সিরাপের উদ্ধার করা হয়। আজকে কুচবিহার জেলা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ আবার একজনকে ধরতে পেরেছে। ওনার নাম আছে জ্যাকি চন্দা, 27 বছর ওনার এজ। পাঁচতালতলা ইন্দ্রজিৎ কলোনি, কোতোয়ালি PS ওনার অ্যাড্রেস। এনাকে ধরতে যে টিম গিয়েছে, দে হ্যাভ অ্যারেস্টেড হিম ফ্রম দ্য পিলখানা ক্রিমেশন এরিয়া। There was specific information, আর স্পেসিফিক ইনফরমেশনের উপরে যখন ক্রাইম ব্রাঞ্চ এনাকে অ্যারেস্ট করে in the presence of DSP crime as well as executive magistrate, এনার কাছ থেকে approximately 100 gram suspected brown sugar plus 25 bottles of Escaf which contains codeine phosphate we have seized. আর তারপরে following all the procedures of search and seizure এনার against একটা FIR করা হয়েছে at কোতোয়ালি PS। এনাকে কালকে কোর্টে প্রডিউস করা যাবে। আরজিকর কাণ্ডের আন্দোলন ভাঙতে DYFI এর পত্রপত্রিকা সম্পাদক কলতান দাশগুপ্তকে ঘৃণ্য ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ প্রশাসন। সাজানো মামলায় গ্রেপ্তার কলতান দাশগুপ্ত নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার কোচবিহার শহরে যৌথ মিছিল ও কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও কর্মসূচিতে সামিল হলেন ছাত্র, যুব ও মহিলারা। এদিন বিকেলে পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে কোচবিহার শহরে যৌথভাবে পথে নামে SFI, DYFI এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। এদিন SFI কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সমবেত হয় কোচবিহার কোতোয়ালি থানার সামনে। এখানেই দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন যুবনেতা শম্ভু চৌধুরী, ছাত্রনেতা প্রাঞ্জল মিত্র, জিৎ কুমার পাল, মহিলা নেত্রী শিবানী পাল, মধুছন্দা সেনগুপ্ত প্রমুখ। কলতান দাশগুপ্তের নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন জারি থাকবে বলে এদিন জানিয়েছেন DYFI কোচবিহার জেলা সভাপতি শম্ভু চৌধুরী। থানা অভিযানের মূল লক্ষ্য হচ্ছে এরাও ফেড আপ হয়ে গেছে, আমরাও ফেড আপ হয়ে গেছি। একই পুলিশ অফিসারদের, একই এই সমস্ত যারা তৃণমূলের দালালি করে তাদের মুখ দেখতে অন্ততপক্ষে আমাদের অন্তত ভালো লাগে না। কিন্তু আমাদের কথা হচ্ছে সিস্টেম, এই সিস্টেমের একটা অংশ এই রাষ্ট্র যাদের দ্বারা পরিচালিত হচ্ছে তার একটা অংশ হচ্ছে এই পুলিশ। কিন্তু পুলিশ আজকে নিজের স্পাইনলেস হয়ে গেছে, তাদের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে গেছে। তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে, কিন্তু প্রতিদিন এরা এত পরিমাণে চটি চাটছে যে চাটতে চাটতে মমতা ব্যানার্জির পায়ে আর চটিতে ধুলো লাগতে এরা দেয় না। আমরা আজকে এটা লক্ষ্য করছি। আমরা এই পুলিশের বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে, এই রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়াই করব। 26 তারিখ কলকাতার বুকে বড় লড়াই হবে, 18 তারিখ থেকে জেলার বুকে লড়াই হবে। প্রতিদিন আমাদের কাছে আন্দোলন, কর্মসূচি, সংগ্রাম সবটাই হবে। কলতান দাশগুপ্তকে যেন তেন প্রকারেণ তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এটাই আমাদের মূল দাবি।
নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হলো মহিষবাথান এলাকায়। জানা গেছে রবিবার এদিন পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় জেডি হাসপাতালে নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন হয়। নতুন পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা, ডিএসপি ক্রাইম LS ভুটিয়া, পুন্ডিবাড়ি থানার ওসি সোনাম মাহেশ্বরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। প্রসঙ্গত উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পর থেকেই হাসপাতালগুলোর নিরাপত্তা জোরদার শুরু করেছে পুলিশ প্রশাসন। সেই সঙ্গে পুন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি, টাকাগাছ, চকচকা সংলগ্ন এলাকাগুলিতে অতিরিক্ত নজরদারি চালানোর সুবিধার্থে এই পুলিশ ক্যাম্প বলে জানা গেছে। নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন হওয়ায় খুশি এই এলাকার সাধারণ মানুষেরা। আজকে আমরা এখানে জিডি হসপিটালে একটা পুলিশ ক্যাম্প খুললাম। এই পুলিশ ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে এই যে হসপিটাল রয়েছে তার নিরাপত্তা দেওয়া এবং সামনে দিয়ে যে হাইওয়ে রয়েছে এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, সেটাও খুব তাড়াতাড়ি যাতে আমরা রেসপন্ড করতে পারি এবং কাছেই আমরা একটা বড় মোড় রয়েছে খাগড়াবাড়ি মোড়, সেই সব জায়গাতেও যাতে আমরা নজরদারি রাখতে পারি তার জন্যই এটা ক্যাম্পটা করা। আর মূল কারণ হচ্ছে পুন্ডিবাড়ি থানা এখান থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো এখানে আমরা CMO সাহেবকে আবেদন করেছিলাম যে এই জিডি হসপিটালের মধ্যে ক্যাম্পাসের মধ্যে কি জায়গা দেওয়ার জন্য, তিনি সেটা দিয়েছেন এবং আজকে আমরা এখানে এই ক্যাম্পটি উদ্বোধন করি। সাধারণ মানুষের আস্থাভাজন হতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছে কোচবিহার জেলা পুলিশ। রবিবার কোচবিহার পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মহিষবাথান এলাকায় অবস্থিত মৃতপায় জেডি হাসপাতাল চত্বরে উদ্বোধন করা হলো পুলিশ ক্যাম্পের। কার্যত জনমানবহীন এই হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্পের উদ্বোধন নিয়ে উঠেছে প্রশ্ন। সরকারি উদাসীনতায় বর্তমানে মৃতপ্রায় জরাজীর্ণ কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহিষবাথান গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী জেডি হাসপাতাল। জঙ্গল ঢেকে গেছে গোটা হাসপাতাল চত্বর। তা পরিষ্কার করা বা হাসপাতালটি সংস্কার করবার কোনো উদ্যোগ নেই স্বাস্থ্য দপ্তরের। হাসপাতালটিকে মহকুমা হাসপাতাল অথবা সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার দাবি উঠেছে বারবার, কিন্তু মানুষের দাবিকে কোনো রকম গুরুত্ব দেয়নি রাজ্যের বর্তমান সরকার। কোচবিহারের মহারাজা নির্মিত কোচবিহার শহর সংলগ্ন খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার মহিষবাথান গ্রামে 24 একর অর্থাৎ 72 বিঘা জমির ওপর জেডি হাসপাতাল প্রতিষ্ঠিত হয় 1947 সালে। কিন্তু সরকারি উদাসীনতায় বর্তমানে এই হাসপাতাল মৃতপ্রায় জরাজীর্ণ। ইতিমধ্যেই বেশ কয়েকটি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসকের সংখ্যা অত্যন্ত নগণ্য। কার্যত এই হাসপাতালটিকে বন্ধ করে দেবার চক্রান্তে লিপ্ত হয়েছে সরকার। সম্প্রতি হাসপাতালের এই বিরাট অংশের জমির একটা বড় অংশ দখল করে আরটিও দপ্তর নির্মাণ করা হয়েছে। 120 শয্যা বিশিষ্ট এই জেডি হাসপাতালে একসময় এখানে নিম্ন আসাম, আলিপুরদুয়ার, ফালাকাটা এবং কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চিকিৎসা করাতে আসতেন। সরকারের চরম উদাসীনতায় এই সবই আজ অতীত। আর মৃতপ্রায় এই হাসপাতালে এই পুলিশ ক্যাম্পের নির্মম রসিকতা নামান্তর মাত্র বলে অভিমত বড় অংশের মানুষের। পুলিশ ক্যাম্প হলেও এই হাসপাতালের পরিকাঠামো যে ভেঙে পড়েছে তা এক বাক্যে স্বীকার করে নেন এই হাসপাতালের সুপার AK বালা। এই হাসপাতালের কোনো স্ট্যাটাস বর্তমানে নেই, স্পষ্ট জানিয়ে দিলেন ডেপুটি সুইচ ডক্টর শচীন্দ্রনাথ সরকার। মানে পরিকাঠামো সেরকম কিছু নেই। আসলে এটা আগে ছিল রাজারাম যেটা ছিল জেডি হসপিটাল, 120 বেডের হসপিটাল ছিল। এইটি 80 ছিল হচ্ছে টিবি, 20 হচ্ছে জেনারেল, 20 হচ্ছে আইডি আইসোলেশন ওয়ার্ডে। তারপরে টিবি হসপিটাল উঠে গেল অনেক দিন আগেই। এখনও এই হসপিটাল কোনো ক্যাটাগরি নেই, যার জন্য এখানে কোনো উন্নতির কোনো পরিকল্পনা অনেক সময় চেষ্টা করেছে যে স্টেট জেনারেল হসপিটাল করা যায় কিনা, কোনো জায়গায় খুঁজে পাচ্ছে। কারণ এদিকে 10 কিলোমিটার দূরে হচ্ছে পুন্ডিবাড়ি হসপিটাল, এদিকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল চলে, এখন হচ্ছে মেডিকেল কলেজ হয়ে গেছে। এই পপুলেশনের মধ্যে এখানে উন্নতি করে কী করবে সেটা এই 120 মিটার যাতে একটু আপ টু ডেট করা যায় তার হতে এটাই চেষ্টা চলছে। তারপর ফার্দার যদি কোনো ট্রমা সেন্টার যদি করা যেতে পারে, সেটা একটা এতটা জায়গা আছে, অনেকটা জায়গা। এটা অ্যাকচুয়ালি কোনো স্ট্যাটাসের মধ্যে এই মুহূর্তে নেই। এটা আগে ছিল টিবি হসপিটাল, এখন তো প্র্যাকটিক্যালি টিবি হসপিটাল জিনিসটা উঠে গেছে।
মানে ট্রিটমেন্ট সিস্টেমটা এমন চেঞ্জ হয়েছে, সেই জন্য এটা আদার হসপিটালের মধ্যে পড়ছে। সেই জন্য এই মুহূর্তে এটার কোনো স্ট্যাটাসের মধ্যে আমরা পাচ্ছি না। মানে সেটা কি করা যেতে পারে ভবিষ্যতে? কি সেটা হতে পারে? সেটা হায়ার লেভেলকে আমরা জানিয়েছি, এখনও তো আমরা কিছু মানে স্ট্যাটাস পাইনি। জমি বিবাদের জের মামা ভাগ্নের পরিবারের মধ্যে তুমুল গন্ডগোল। বচসার জেরে দাকুড়াল দিয়ে একে অপরকে এলোপাথারি কোপ বসানোর অভিযোগ। ঘটনায় দুপক্ষে জখম হয়েছে 4 জন। তাদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। শনিবার রাতে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বালাভূত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভূতের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। উত্তেজনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনায় রবিবার অভিযোগ দায়ের হয়েছে তুফানগঞ্জ থানায়। উত্তর বালাভূত গ্রামের বাসিন্দা বক্কর আলী। মামা বক্করের বাড়িতেই ছোট থেকেই বড় হয়েছেন ভাগ্নে শরিয়ত উল্লাহ। পরবর্তীতে বাড়ি তৈরি সহ চাষবাসের জন্য মামাবাড়ির খুব কাছেই 25 বিঘে জমি কেনেন শরিউল্লাহ। এরপরেই 27 শতক জমির দাবি ঘিরে মামা ও ভাগ্নের মধ্যে বিবাদ বাধে। প্রায় 13 বছর ধরে সেই বিবাদ চলছে। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান পঞ্চায়েতের উপস্থিতিতে একাধিকবার বসে সালিশি সভাও, কিন্তু কোনো মীমাংসা হয়নি। জমির দাবিতে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে মামলা করলেও তা আজও বিচারাধীন। জমি বিবাদ মেটাতে শনিবার দুপুরে বালাভূত গ্রাম পঞ্চায়েত প্রধান আফতার আলী ব্যাপারী ও তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফুল হক ব্যাপারীর উপস্থিতিতে মামা ভাগ্নেকে নিয়ে ডাক দেওয়া হয় সালিশি সভায়। জমির নথিপত্র নিয়ে সেই সভায় হাজির হয় ভাগ্নে শরিয়ত উল্লাহ, কিন্তু সেই সভায় গড়হাজির থাকেন মামা বক্কর আলী। এই নিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি আশরাফুল হক ব্যাপারী জানিয়েছেন, জমি সমস্যা মেটাতে দুপক্ষকে আলোচনায় ডাকা হয়েছিল। এক পক্ষ এসেছিল, অপর পক্ষ আসেনি, তাই কোনো আলোচনাই হয়নি। অন্যদিকে এদিনই বিতর্কিত জমিতে হাল চাষ করেন শরিয়ত। সন্ধ্যায় পুনরায় সেই জমিতেই তিলের বীজ রোপণ করেন মামা বক্কর। এরপরেই বিতর্কিত জমিতে হাল চাষ ও বীজ বোনা ঘিরে মামা ভাগ্নের মধ্যে শুরু হয় তুমুল বচসা। এরপরে দা কুড়াল নিয়ে ছুটে আসেন দুই পরিবারের ছেলেরা। নিমেষেই একে অপরকে এলোপাথারি কোপ বসানো হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন দুই পরিবারের 4 জন। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন আশেপাশের লোকজন। জখম অবস্থায় বক্কর আলীর ছেলে হজরত আলী ও হোসেন আলী, অপরপক্ষে ভাগ্নে শরিয়ত উল্লাহ তার ছেলে রফিকুল হককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। জখম গুরুতর হওয়ায় প্রত্যেককেই স্থানান্তরিত করা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। মাথার আঘাতের জেরে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহারের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন হজরত আলী। গোটা ঘটনায় রবিবার তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বক্কর আলী। এই নিয়ে বক্কর আলী জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে বড় ছেলের মাথায় এলোপাতারি কোপ বসানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ছোট ছেলের শরীরেও কোপ বসানো হয়েছে, তাই দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানায় অভিযোগ দায়ের তিনি করেছেন। শরিয়ত জানিয়েছেন, তার ছেলেদের উপর আক্রমণ চালিয়েছে মামা ও তার 2 ছেলে। ধারালো অস্ত্র এলোপাতারি কোপ দেওয়া হয়েছে। খানিকটা সুস্থ হয়ে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে, ঘটনার তদন্ত চলছে। আজকে জমি নিয়ে গন্ডগোল হয়েছিল কার সাথে? শরীয়তের সাথে। মানে আপনার কি প্রতিবেশী না কিছু হয়? ধরো প্রতিবেশী ধরো। মানে শোনা যাচ্ছে আপনার নাকি নিজের ভাগ্নে? ভাগ্নে তো এখন তো পরিচয় দেয় না ভাগ্নে বলতে। এখনো আরো শোনা যাচ্ছে যে আপনার বাড়িতেই নাকি? আমার বাড়িতে ওর বাপ ছিল, বাড়ির থেকে 20-25 বিঘে জমি করছে। আচ্ছা। এবং আমার বাবা ফের 6.5 বিঘে বন্টক দিছে। তাও না খুলে এখন আমার কেনা জমি খরিদের, আমি নাবালক অবস্থায় জমি কিনছি, সেই জমি হামলা চালাচ্ছে আজ 16 বছর থাকি। 16 বছর ধরে কেসা? হ্যাঁ, পার্টিতে আসছে থেকে চাল। আচ্ছা। বিচার দিবু আর বিচার করছি, কোনো পায় নাই। আবার দিবু আর বুদ্ধি করি এই ঘটনা ঘটালো। মানে কত শতক জমি নিয়ে গেছে? 27 শতক। 27 শতক। তিলের বীজ নিয়ে ছড়িয়ে দিয়েছি। ছড়া পরে আমাকে অ্যাটাক করছে। অ্যাটাক করবে ছেলেগুলো খবর পেয়ে সব মানে আপনাকে বাঁচার জন্য ছুটে যায়? বাঁচার জন্য চলে গেছে। ওরা ফির আমার ছেলেগুলোর উপরে আক্রমণ করছে, করিয়ে এই গন্ডগোল। মানে কি দিয়ে মারে আপনার ছেলেদের? ওই অস্ত্র হলো দাও কুড়েল ছিল, 2 বাপের হাতে, এক বাপের কোদাল, এক ছেলের হাতে দাও। দা কুড়েল দিয়ে কোপায় না? হ্যাঁ, কোপায়। আপনার ছেলে বড় একজন তো কুচবিহারে আছে? কুচবিহারে আছে, হ্যাঁ। কি যে ওই জমিটার ব্যাপারে আমরা 2টা বৈঠক আগে করছি। তারপরে কালকেও প্রধান পঞ্চায়েত সবাই আসছিল, তা ওখানে বসে হয়েছে। আমাকে ডাকা হয় বারবার, প্রধানও ডাকে, অঞ্চল সভাপতিও ডাকে যে আসো একটু, তোমার জমিটা আমরা তোমাকে বুঝ করে দিয়া, আর বাদ বাকি জমিটা যে ইনি নিচে এনাকে দেওয়া হোক, আর যদি না থাকে জমিটা এনাকে দেওয়া হবে না, তোমার জমি তোমাকে দেওয়া হবে। বারবার ডাকা হয়েছে, ওরা আসে না। তারপর পার্টি বসছে ওখানে, প্রধান পঞ্চায়েত বলছে
যে তোর জমিতে তুই ওরা যখন না আসে তো তুই হাল চালা। তো ওরা তখন হাল নিয়ে দেয়, হাল পাইছি ভাইয়া কালে ছিটেছে। আমরা পার্টির লোক সবাই চলে যাচ্ছি, এরা যায় ওনাকে ধরছে। এরা 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 যায় ওনাকে ধরিয়া, ওনার ছেলে আছে, মানে ছেলের বাবাটায় আগে ও থাপ্পড় মারছে, মারার পরে ধরছে, তারপর ছেলেটা কোদাল দিয়ে সরাইছে। হ্যাঁ, গতকাল বালাবুত গ্রাম পঞ্চায়েত উত্তর বালাবুতে একটা দীর্ঘদিন ওদের মামাতো পিসাতো ভাইয়ের মধ্যে একটা দীর্ঘদিন থাকে ওদের জমাজমির কেঁচা। এমনকি আমি যেটা জানতে পারলাম ওদের একটা আইন করেছিল জমিটার উপরে। তা ওটা করার পরে আমরা গতকাল মোটামুটি সকালের দিকে আমরা ওই তাদের কাগজপত্র দেখার জন্য আমরা ডাকি। তাই এক পক্ষ ওখানে আসে না, তারপরে আমরা সেটাকে আমরা করে আমরা পরবর্তী চলে আসি। আপনারা চলে আসেন? হ্যাঁ, আমরা চলে আসি। তারপরেই কি মারামারিটা হয়েছিল? হ্যাঁ, তারপরে শুনলাম, যেটা শোনা মতো কি বিকেল 5টা সাড়ে 5টার দিকে নাকি ওখানে দুই পক্ষের ভিতরে একটু মারামারি হয়। তার মধ্যে 3জন আহত। কুচবিহার 3 জন আছে? হ্যাঁ, কুচবিহারের মধ্যে 3জন নার্সিংহোমে, বেসরকারি নার্সিংহোমে রয়েছে। কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ফের বিজেপি পুনর্দখল করতেই উত্তপ্ত হয়ে উঠল বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপির তোলা অভিযোগ পুরোটাই অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে এই বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 18টি আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 13টি আসন ও তৃণমূল পেয়েছিল 5টি আসন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি, কিন্তু গত 26শে জুলাই প্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের সংখ্যা বেড়ে হয়েছিল 8। অন্যদিকে বিজেপির সংখ্যা কমে হয়েছিল 10। 1.5 মাসের মাথায় ফের গতকাল রাতে কোচবিহার বিজেপি জেলা কার্যালয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের হাত ধরে ফের প্রধান সহ 3 পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করতেই আজ উত্তপ্ত হয়ে ওঠে বারোকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা। এদিন বারোকোদালি এলাকায় তৃণমূল কংগ্রেসের তরফে বাইক র্যালি বের করতেই বিজেপির অবৈধ জমায়েতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারোকোদালি এলাকা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখার ভিতরে দেখলাম ওই যে অতর্কিতে কোন দুষ্কৃতী আসলো, এসে ওদের ডাকলো, ডাকাতে সাড়া না পাওয়ার পরে ওই যে ঘর বাড়ি ভাঙচুর করিয়ে চলে গেল। কার বাড়ি ভাঙচুর করলো? ওই যে পঞ্চায়েতের বাড়ি। ওনারা কোথায় ছিলেন? ওনারা একজন ঘরেই ছিল আর একজন এই বাড়িতে ছিল। তারপরে তো ওই যে দেখা না পাইলো, তারপরে এইরকম অত্যাচার করে চলে গেল। কারণ রাস্তা দিয়ে তো অনেক গাড়ি যায়, তো আমরা ভাবছি হয়তো অন্য কোনো গাড়ি যাইতে পারে। তো তারপরে দেখি এখন ওই গাড়ি এসে এইরকম কুকীর্তি করবে, এটা আমরা স্বপ্নেও ভাবতে পারি। এর আগে কি এলাকা অশান্তি কোনো হয়েছিল? আগে কয়েকবার তো এখানে এসে হুইপজারি করছিল এই জন্য না, বিজেপির দখলের গ্রাম পঞ্চায়েতটা না, ওরা টিএমসি জোর জবরদস্তি করে দখল করলো। তো দখল করলো তো বেশ ভালো কথা। এখন দখল করার পরে এখন ইদানিং যে আবার কি হইতেছে, তখন ওদের মধ্যে কী রকম ঘটনা ঘটলো, এই যে এখন এই গত রাত্রে এইরকম। আজকে বিগত পঞ্চায়েত ইলেকশনে আমাদের বারোকোদালি এলাকার সকল জনসাধারণ আমাদেরকে দুয়ার তুলে আশীর্বাদ করেছে। তার ন্যায় আমরা আমাদের বারোকোদালি 1 নং অঞ্চলে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। সেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমাদের অঞ্চল আমরা সুস্থভাবে এবং জনকল্যাণমূলক কাজের সঙ্গে আমরা সবসময় জনগণের পাশে থাকি এবং আমরা কাজকর্ম সব চালাচ্ছি। এর মধ্যে এই যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল, তারা আমাদের প্রধান সাহেবকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ করে নিয়ে গিয়ে নানান ধরনের হুমকি দেয়। এর সঙ্গে পুলিশ প্রশাসনও জড়িত ছিল এবং তারা পুনরায় আবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে গেল কালকে। সেই কারণে আমাদের পঞ্চায়েত বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনীরা গিয়ে ভাঙচুর চালাচ্ছে। কালকে রাতেও ভাঙচুর চালিয়েছিল, আজকে সকালেও আবার ভাঙচুর চালিয়েছে। সেই পঞ্চায়েতগুলোর নাম হচ্ছে গীতা বর্মন, রানী বর্মন, সুস্মিতা দাস আর হলো বেলা দাস কর। এটা ভুয়া খবর। ওদের নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল, নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে গোষ্ঠীকন্দলের মধ্যে দিয়ে ও এক দল আর এক দলের উপরে এইরকম সংগ্রাম চালাচ্ছে, ফালতু আমাদের টিএমসির উপর দোষারোপ করছে। এটা সম্পূর্ণটা ভুয়া খবর। এখনকার মতো এই পর্যন্তই। কোচবিহার জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 11টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে।